এটা পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী বিমানগুলোর মধ্যে অন্যতম, এয়ারবাস A380। প্রথমবার যখন এই বিশাল বিমান আকাশে উড়েছিল তখন অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন, কারণ এত বড় একটা বিমান সত্যিই আকাশে উঠতে পারে সেটা কল্পনা করাও কঠিন ছিল। প্রায় ৮ তলা বিল্ডিংয়ের মতো উঁচু, 4টি ইঞ্জিন এবং বিশাল ডানা নিয়ে তৈরি এই বিমানটি একসঙ্গে প্রায় ৮০০ জন যাত্রীকে নিয়ে মহাসাগর পাড়ি দিতে সক্ষম। কিন্তু A380-র সবচেয়ে অবাক করা বিষয় এর বিশাল আকার নয়, বরং এত আধুনিক ও সফল একটি বিমান হওয়ার পরেও এর উৎপাদন বন্ধ হয়ে যায়। আর আজ পর্যন্ত কোনো কোম্পানি A380-র মতো এত বড় যাত্রীবাহী বিমান তৈরির ঝুঁকি নেয়নি। কিন্তু এর পেছনে আসল কারণটা কি? বিমানটি কি চালাতে অনেক বেশি খরচ হতো, নাকি এর মধ্যে কোনো বড় প্রযুক্তিগত সমস্যা ছিল, নাকি আসল কারণটা ছিল অন্য কিছু? সেটা জানতে হলে A380-এর পুরো গল্পটা শুরু থেকেই বুঝতে হবে। আর এই গল্পের প্রথম চমক হলো এর বিশাল আকার। আপনি যদি কোনো বোয়িং 737-এর পাশে দাঁড়ান, সেটাকে যথেষ্ট বড় মনে হবে, কিন্তু তার পাশে A380 দাঁড় করালে অন্য বিমানগুলোকে প্রায় ছোটোখাটো খেলনার মতো দেখায়। A380-র ডানার বিস্তার প্রায় ৮০ মিটার বা ২৬০ ফুট, অর্থাৎ এর ডানা একটি ফুটবল মাঠের থেকেও বিশাল। তুলনা করলে বোয়িং 747-এর ডানার বিস্তার প্রায় ৬৮.৫ মিটার। A380-র দৈর্ঘ্য প্রায় ৭৩ মিটার এবং উচ্চতা প্রায় ২৪ মিটার, যা প্রায় ৮ তলা বিল্ডিংয়ের সমান। তবে A380-কে সবচেয়ে আলাদা করেছে এর ২টি সম্পূর্ণ দৈর্ঘ্যের যাত্রীবাহী ডেক। অন্য কোনো সাধারণ যাত্রীবাহী বিমানে এমন ব্যবস্থা দেখা যায় না। কনফিগারেশন অনুযায়ী এতে প্রায় ৮০০ জন যাত্রী বসতে পারে। আর বিমানটি যখন যাত্রী, মালামাল ও জ্বালানি সহ পুরোপুরি লোড করা হয়, তখন এর ওজন প্রায় ৫৬০ টন পর্যন্ত পৌঁছাতে পারে। এত বিশাল ওজন নিয়ে একটি বিমান মহাসাগরের ওপর দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে পারে, এটাই ছিল প্রকৌশলের অসাধারণ কৃতিত্ব। কিন্তু এমন একটি বিমান তৈরি করা মোটেও সহজ কাজ ছিল না। এর প্রতিটি অংশ অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করতে হতো। এমনকি এর বৈদ্যুতিক তারগুলো একসঙ্গে সোজা করলে মোট দৈর্ঘ্য কয়েক শ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তাহলে এত বড় বিমান তৈরি করা হতো কোথায়? একটিমাত্র কারখানায় কি পুরো A380 তৈরি করা সম্ভব ছিল? আসলে তা নয়। A380 তৈরির কাজে প্রায় ৩০টি দেশের ১৫০০-র মতো কোম্পানি যুক্ত ছিল। এর ডানার বিভিন্ন অংশ যুক্তরাজ্যে তৈরি করা হতো। বিমানের বডির অংশ তৈরি হতো জার্মানি, ফ্রান্স ও স্পেনে। এরপর সব বড় বড় অংশ ফ্রান্সের তুলুজে নিয়ে গিয়ে চূড়ান্তভাবে বিমানটি একত্র করা হতো। কিন্তু এখানেই ছিল আরও বড় সমস্যা। A380-র কিছু অংশ এত বিশাল ছিল যে সেগুলো কোনো সাধারণ কার্গো বিমানে করে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। আবার সাধারণ সড়কপথেও এগুলো পরিবহন করা সহজ ছিল না। তাই এয়ারবাসকে এই বিশাল অংশগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য আলাদা একটি পরিবহন ব্যবস্থা তৈরি করতে হয়েছিল। বিভিন্ন দেশে তৈরি হওয়া বড় বডি সেকশনগুলো প্রথমে জাহাজে করে ফ্রান্সের বন্দরে আনা হতো। এরপর বিশাল ডানা ও অন্যান্য অংশ বিশেষ ধরনের বহু চাকার ট্রাকে তোলা হতো। ট্রাকগুলো এত বড় ছিল যে অনেক সময় রাস্তার প্রায় পুরো অংশই দখল করে ফেলত। তাই সাধারণ যানবাহনের সমস্যা এড়াতে এগুলো বেশিরভাগ সময় রাতের বেলায় পরিবহন করা হতো। কিন্তু এত বিশাল বিমান শেষ পর্যন্ত আকাশে উড়ত কিভাবে? ৫৬০ টন পর্যন্ত ওজন, 4টি বড় ইঞ্জিন আর প্রায় ৮০ মিটার ডানার বিস্তার দেখে প্রথমে মনে হতে পারে এটি উড়ার চেয়ে মাটিতে চলার জন্যই বেশি উপযুক্ত। অথচ বাস্তবে A380 শুধু আকাশে উড়ত না, শব্দের দিক থেকেও এটি ছিল অত্যন্ত উন্নত একটি যাত্রীবাহী বিমান। এর ডিজাইন এমনভাবে করা হয়েছিল যাতে প্রচুর শক্তি ব্যবহার করেও শব্দের মাত্রা তুলনামূলক কম থাকে। A380-র ডানাগুলোও ছিল ইঞ্জিনিয়ারিংয়ের অসাধারণ উদাহরণ। আকাশে ওড়ার সময় এর বিশাল ডানা কয়েক মিটার পর্যন্ত উপরের দিকে বাঁকতে পারে। প্রথমবার দেখলে মনে হতে পারে ডানাগুলো বুঝি ভেঙে যাচ্ছে, কিন্তু এই বাঁকাটাই আসলে ডিজাইনের গুরুত্বপূর্ণ অংশ। ডানা যদি একেবারে শক্ত করে তৈরি করা হতো, তাহলে বাতাসের চাপ নির্দিষ্ট অংশে বেশি পড়ত। ফলে দীর্ঘদিন পর ধাতব কাঠামোতে চাপ ও ফাটল তৈরি হওয়ার ঝুঁকি বাড়ত। তাই ডানাগুলোকে নির্দিষ্ট মাত্রায় নমনীয় রাখা হয়েছিল। তবে A380 শুধু ইঞ্জিনিয়ারদেরই চ্যালেঞ্জ দেয়নি। এটি যখন প্রথম বিমানবন্দরগুলোতে আসতে শুরু করে, তখন অনেক বিমানবন্দরও সমস্যায় পড়ে যায়। কারণ পৃথিবীর বেশিরভাগ বিমানবন্দর তখন এত বড় বিমান পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না। শুধু এর দৈর্ঘ্য বা উচ্চতা নয়,
বিশাল ডানা এবং বিপুল ওজনও বড় সমস্যা হয়ে দাঁড়ায়। অনেক জায়গায় রানওয়ে ও অন্যান্য অবকাঠামো শক্তিশালী করতে হয়েছিল। এমনকি A380-র জন্য দুবাই ও লন্ডনের মতো বড় বিমানবন্দরগুলো বিপুল অর্থ খরচ করে নিজেদের অবকাঠামো উন্নত করতে শুরু করে। বিশ্বের বিভিন্ন জায়গাতেও অনেক বিমানবন্দর এই বিশাল বিমান পরিচালনার উপযোগী করে তোলা হয়। তখন A380-র ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ ছিল। বিশ্বের বিভিন্ন এয়ারলাইন মিলে প্রায় 250টি A380-র অর্ডার দেয়, আর এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যক বিমান অর্ডার করেছিল এমিরেটস। কিন্তু এরপরই পরিস্থিতি ধীরে ধীরে পাল্টাতে শুরু করে। যে বিমানকে কেন্দ্র করে বিমানবন্দরগুলো নিজেদের পরিবর্তন করছিল, সেই বিমানই কিছুদিন পর উৎপাদন বন্ধের মুখে পড়ে। কিন্তু কেন? A380 কি কোনো বড় প্রযুক্তিগত সমস্যায় পড়েছিল? আসলে বিষয়টা তেমন ছিল না। ঠিক যখন এয়ারবাস A380-এর মতো বিশাল বিমানের ওপর বিপুল অর্থ বিনিয়োগ করছিল, তখন বোয়িং ভবিষ্যতের বিমান চলাচল নিয়ে সম্পূর্ণ ভিন্ন পরিকল্পনা করছিল। তাদের ধারণা ছিল ভবিষ্যতে মানুষ এত বড় বিমানের ওপর নির্ভর করবে না, বরং এমন বিমান বেশি দরকার হবে যেগুলো কম জ্বালানি খরচ করে সরাসরি যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে পারবে। অন্যদিকে এয়ারবাস মনে করেছিল আন্তর্জাতিক বিমান চলাচলের ভবিষ্যৎ হবে বড় বড় হাব এয়ারপোর্ট কেন্দ্রিক, অর্থাৎ যাত্রীরা প্রথমে কয়েকটি প্রধান বিমানবন্দরে যাবে, সেখান থেকে বিশাল A380-র মতো বিমান তাদের দূরের গন্তব্যে নিয়ে যাবে। ছোট বিমানগুলো শুধু কাছাকাছি শহরগুলোর সঙ্গে এই বড় হাবগুলোর যোগাযোগ রাখবে। যেমন লন্ডন থেকে সিডনি বা ফ্র্যাঙ্কফার্ট থেকে ব্যাংকক যাওয়ার ক্ষেত্রে দুবাইয়ের মতো বড় হাব এয়ারপোর্ট হয়ে যাত্রীরা পরবর্তী গন্তব্যে যেতে পারে। এয়ারবাস ভেবেছিল ভবিষ্যতে পৃথিবীতে এমন মাত্র 15 থেকে 20টি বড় আন্তর্জাতিক হাব এয়ারপোর্ট তৈরি হবে এবং A380-র মতো বিমান সেখান থেকেই মূল দূরপল্লার যাত্রা পরিচালনা করবে। কিন্তু বাস্তবে ভবিষ্যৎ সেভাবে এগোয়নি। ধীরে ধীরে এয়ারলাইনগুলো যাত্রীদের বড় কোনো হাব এয়ারপোর্টে না থামিয়ে সরাসরি গন্তব্যে নিয়ে যেতে শুরু করে। আর এখানে ছোট ও জ্বালানি সাশ্রয়ী বিমানগুলো বড় সুবিধা পেতে থাকে, কারণ একই দূরত্বে A380-র তুলনায় এগুলোর অপারেটিং খরচ অনেক কম হতে পারে। উদাহরণ হিসেবে সিডনি থেকে লস অ্যাঞ্জেলেসের মতো দীর্ঘ রুটে A380 চালাতে প্রায় $3 লাখ পর্যন্ত খরচ হতে পারে, যেখানে বোয়িং 787-এর মতো ছোট ও দক্ষ বিমান একই রুট তুলনামূলক কম খরচে পরিচালনা করতে পারে। ফলে এয়ারলাইনগুলোর কাছে ছোট 2 ইঞ্জিনের বিমান ধীরে ধীরে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। এর সঙ্গে ছিল আরেকটি বড় সমস্যা, লোড ফ্যাক্টর। বিমান ব্যবসায় যাত্রী সংখ্যা সবসময় একরকম থাকে না। ব্যস্ত মরশুমে A380-এর প্রায় সব সিট পূর্ণ হয়ে যেতে পারে, কিন্তু কম ব্যস্ত সময়ে যাত্রী সংখ্যা অনেকটাই কমে যায়। তখন এত বিশাল 4 ইঞ্জিনের বিমান চালানোর খরচ তুলতে সমস্যা হয়। অথচ ছোট বিমান কম যাত্রী নিয়েও তুলনামূলকভাবে ভালোভাবে লাভ করতে পারে। শেষ পর্যন্ত এয়ারবাস বুঝতে পারে A380-এর জন্য বাজারের চাহিদা তাদের পূর্বাভাস অনুযায়ী তৈরি হয়নি। 2019 সালে এয়ারবাস ঘোষণা করে যে A380-এর উৎপাদন বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ বিমানটির ব্যর্থতার কারণ কোনো বড় প্রযুক্তিগত ত্রুটি ছিল না। মূল সমস্যা ছিল বিমান চলাচলের বাজারের পরিবর্তন এবং এয়ারলাইনগুলোর নতুন ধরনের চাহিদা। এরপর একে একে অনেক এয়ারলাইন তাদের A380-কে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিতে শুরু করে। কিছু A380-কে মরুভূমির স্টোরেজ এলাকায় রেখে দেওয়া হয়। দূর থেকে দেখলে মনে হতো বিশাল A380-গুলোর যেন এক ধরনের কবরস্থান তৈরি হয়েছে। মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী বিমানটির গল্প এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু 2020 সালে পৃথিবীর পরিস্থিতি আবার সম্পূর্ণ বদলে যায়। করোনা মহামারীর কারণে আন্তর্জাতিক বিমান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। পরে যখন বিমান চলাচল আবার স্বাভাবিক হতে শুরু করে, তখন যাত্রীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে এয়ারলাইনগুলোর সামনে। তখন নতুন সমস্যা, এত বিপুল যাত্রী পরিবহনের মতো পর্যাপ্ত বড় বিমান তাদের হাতে নেই। আর তখনই পুরনো A380 আবার কাজে ফিরে আসতে শুরু করে। একসময় যেসব বিমানকে স্টোরেজে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেগুলোকে আবার বের করে পরীক্ষা, মেরামত ও রক্ষণাবেক্ষণের পর ধীরে ধীরে সার্ভিসে ফিরিয়ে আনা হয়।
যেটাকে একসময় এয়ারলাইনগুলোর কাছে বোঝা মনে হচ্ছিল, পরিস্থিতি বদলানোর পর সেই বিমানই আবার বিপুল সংখ্যক যাত্রী বহনে কাজে লাগতে শুরু করে। তাহলে A380 এর এই দুর্দান্ত প্রত্যাবর্তনের পরও নতুন করে বিমানটি তৈরি করা হচ্ছে না কেন? কারণ বর্তমানে যে A380গুলো উড়ছে সেগুলো আগে থেকেই এয়ারলাইনগুলোর বহরে রয়েছে। তাই চাহিদা বেড়ে গেলে পুরনো বিমানগুলোকে আবার ব্যবহার করা সম্ভব। কিন্তু নতুন করে A380 তৈরি করে কেনার সময় হিসেবটা সম্পূর্ণ আলাদা। আজকের এয়ারলাইনগুলো সাধারণত এমন বিমান চায় যেগুলো তুলনামূলক ছোট, কম জ্বালানি ব্যবহার করে এবং কম খরচে বিভিন্ন রুটে পরিচালনা করা যায়। তাই A380-র মতো বিশাল 4 ইঞ্জিনের বিমান নতুন করে তৈরি করার ব্যবসায়িক কারণ খুব একটা নেই। এর মানে হলো আকাশে যে A380গুলোকে দেখা যাচ্ছে তারাই সম্ভবত এই বিশাল বিমানের শেষ প্রজন্ম। সময়ের সঙ্গে এক একটি করে বিমান অবসরে যাবে। ভবিষ্যতে হয়তো আরও দ্রুত, আরও আধুনিক এবং আরও দক্ষ যাত্রীবাহী বিমান তৈরি হবে। কিন্তু A380-র মতো এত বিশাল যাত্রীবাহী বিমান আবার কখনো আকাশে নিয়মিত উড়তে দেখা যাবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।